রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি একটি গল্প দিয়ে। ভো কাট্টা, রচনা ও পাঠে নবনীতা ব্যানার্জি। মংলা, এই মংলা, বজ্জাত ছেলে, তুই আয় দিকে নিয়ে আজ বাড়ি। চেলা কাঠ তোর পিঠে যদি না ভেঙেছি, ওই ঘুড়ির লাটাই আমি আজ উনুনে দেব, এই বলে রাখনু। সকাল থেকে না খাওয়া না দাওয়া টো টো করে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছে গো। এর বাড়ির ছাতে নয় ওর বাড়ির উঠোনে ঘুড়ি কুড়িয়ে উনি উদ্ধার করছেন এক্কেরে। আয় তুই ঘরে ঢোক। উপরের মধুর কথাগুলো যার দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু ঘুড়ির দিকে তাকাতে তাকাতে পৌঁছে গেছে অন্য পাড়ায়। হ্যাঁ, ওই মংলার কথা বলছিলাম। মঙ্গল নাম। কলোনির সবাই মংলা বলেই ডাকে। সকাল থেকে কেন, কাল বিকেল থেকেই ঘুড়ি তার স্বপ্ন, ধ্যান, জ্ঞান সব কিছু। হবে নাই বা কেন? ঘুড়ি কিনতে তো মা পয়সা দেয় না, তাহলে প্যাঁচ খেলতে গেলে ঘুড়ি লুটতেই হবে, কিংবা বড় বড় বাড়িগুলোর ছাদে বা উঠোনে পড়লে করুণ মুখ করে চাইতে হবে, ও কাকি দাও না ঘুড়িটা। ও মামা, ওই ওই তোমাদের পেছনের বাগানের পেট কাটি গোত্তা খেয়ে পড়ল, গেটটা খুলে যাব। এই করে করে ও গোটা 5 ঘুড়ি সে লুটেছে। এবার যাচ্ছে প্যাঁচ খেলতে স্কুল বাড়ির ছাতে। সবাই আছে, ক্লাবের দাদাগুলো, বিশু, বুধো, আরও অনেকে। এখন মায়ের কথা কানে যায়। 5টা ঘুড়ির মধ্যে কালকেই 2টো তো ভোগ কাট্টা। একটা আজ নিয়ে বেরোতে গিয়ে তাড়াহুড়োয় ছিঁড়ে গেল। বাকি 2টো যত্ন করে সাবধানে নিয়ে দৌড়চ্ছে মংলা। ওই তো মাইক বাজছে, সব নাচছে। আহা, খাবারের ব্যবস্থাও আছে। ক্লাবের দাদারা ঘুগনি নিয়ে এসেছে আর কোকা কোলা। ওকে কি একটুও দেবে না? নিশ্চয়ই দেবে। এসব ভাবতে ভাবতে নিজের শুকনো ঠোঁট চেটে নিয়ে তরতর করে উঠে গেল ছাদে। এদিকে এখন রমরমা ব্যাপার। ওই মসজিদ পাড়ার ক্লাবের সাথে এই পাড়ার ক্লাবের ঘুড়ির প্যাচ চলছে। তার সাথে চলছে অশ্রাব্য গালিগালাজ। সে হোককে, মংলা মনে প্রাণে চায় ওর পাড়া জিতুক। 2টো ঘুড়ি এক পাশে নামিয়ে রেখে হাঁ করে দেখতে লাগলো ঘুড়ির লড়াই। নাকি মানুষের, কে জানে। বেশ কিছুক্ষণ প্যাচ চলার পর হঠাৎই ভোগ কাট্টা। উফ, বুকের ভিতরে ধক করে লাগলো। মসজিদ পাড়ার ছেলেগুলোর চিৎকার, সাথে সাথে এই পাড়ার দাদাগুলোর মুখ চুন। ওদিকে তখন তুমুল উল্লাস মাইকে, বাঘা ভাগা কিস্তির বন্যা। তারই মধ্যে উড়ে এলো টুকরো কিছু কথা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটের হার জিত নিয়ে। হঠাৎ ক্লাবের রাজনীতির এক নেতা এসে বলল, কি রে, সব কাওয়ার্ডগুলো, ওরা গাল দিচ্ছে, তোরা বসে শুনছিস? সাথে চলল মা তুলে গালিগালাজ। মংলার ভারী রাগ হলো। মাকে নিয়ে টানে কেন এরা সবেতে? মা বাবা এদের নিয়ে গালাগাল দেয় কেন? ওদের কলোনিতে যে দিদিমণি দাদারা সন্ধেবেলা পড়াতে আসে, তারা শেখায় কারোর নাম নিয়ে কারোর বাবা মা তুলে গালিগালাজ বা নোংরা কথা বললে সেটা তার গায়েই লাগে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখে কোথা থেকে ক্লাবের দাদাগুলো ক্রিকেটের ব্যাট আর উইকেটগুলো নিয়ে দল বেঁধে দৌড়চ্ছে হই হই করতে করতে। কি হলো, হঠাৎ সবাই ছুটছে কেন? দৌড়া দৌড়ি ছুটোছুটি করতে গিয়ে ঘুগনির গামলা গেল উল্টে। 2জন ছেলে ওর ঘুড়ির ওপর দিয়ে দৌড়ে যেতেই ছিঁড়ে গেল বাকি ঘুড়ি 2টো। সেদিকে তাকিয়ে বুক ফেটে গেল মংলার। চোখ জলে ভরে উঠল। সব রাগ গিয়ে পড়ল ওই পাড়ার ওদের ওপর। কি দরকার ছিল ভোগ কাট্টা করার? করলি, আবার গাল দিলি কেন? দাঁড়া, আমিও যাচ্ছি দাদাদের সাথে। মনে মনে ভেবে সেও একটা চেলা কাঠ নিয়ে দৌড়লো ওদের সাথে। মুহূর্তের মধ্যে বেঁধে গেল দাঙ্গা। পুজো হয়ে উঠল রণক্ষেত্র। এ পাড়ার ছেলেদের সাথে ও পাড়ার ঘুড়ির লড়াই থেকে দাঁড়িয়ে গেল সাম্প্রদায়িকতার যুদ্ধ। পুলিশ, লাঠিচার্জ সব চলতে লাগলো। আর মংলা, ছোট্ট মংলা কোথায় গেল? সেও তো ছিল ওই দলে। আসুন যাই মংলার খোঁজে।
যখন মংলা চেলা কাঠ নিয়ে দৌড়ালো তখন ওদিকে বোমাবাজি শুরু হয়েছে। সেই ভয়ে সবাই চতুর্দিকে দৌড়চ্ছে। ঠিক এই সময় একটা ছোট্ট ঘরে মংলাকে কে যেন টেনে নিয়েছিল, আর তারপরেই গুলি, বোম, পুলিশের ভ্যানের আসা যাওয়া, রক্ত, মারপিট সব সেই ছোট্ট ঘরের জানলা থেকে মংলা নিজের আতঙ্কিত চোখে দেখল। ওই ঘরটা ছিল ফয়জুলদের। ফয়জুল ওই সময় পুকুর থেকে স্নান করে ফিরছিল আর দেখেছিল মংলা হতভম্ব আর আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে ওই দাঙ্গার মধ্যে। ছোট্ট ফয়জুল মংলাকে টেনে এনেছিল নিজেদের ঘরে। ঘর বলতে দরমার এক কুঠুরি আস্তানা। ফয়জুলের আম্মি মরে যাওয়ার পর আব্বু ঠিকমতো বাড়ি ফেরে না প্রতিদিন, তাই ফয়জুলের খাওয়া জোটে আশেপাশের মিষ্টির দোকান বা খাবারের দোকান বা চায়ের দোকানগুলোয় কাপ ডিশ ধুয়ে চান করে এসে দুটো ভাত ফুটিয়ে নেবে ভেবেছিল। কিন্তু এই দাঙ্গা দেখে সেও আতঙ্কে চুপ হয়ে গেছিল। হয়তো মংলার থেকে বছর দুয়ের বড় ফয়জুল, এই সবে কৈশোরে পা দিয়েছে, কতটুকুই বা বয়স। এই বয়সে তাকে নিজের খাবারের চিন্তা নিজেকে করতে হয় বলে অনেকটা পরিণত সে মঙ্গলের থেকে। ঘরে টেনে নিয়ে আসার পর ফয়জুল প্রথমেই জিজ্ঞাসা করেছিল, এই তোর নাম কি? মঙ্গল। তুই আমারে টেনে আনলি যে? দেখছিস না বাইরে রায়ট লেগেছে। রায়ট? সেটা কি রে? ফয়জুলের জবাব, যুদ্ধ। যুদ্ধ? মংলা ভেবেই চলে, এই তো সকালবেলাতে এলো, ঘুড়ির ম্যাচ চলছিল, সেই ঘুড়ির যুদ্ধ হঠাৎ এমন ভয়ঙ্কর রূপ নিল। এবারে তার ভয় করতে লাগলো। সেই সকালে চা আর একটা বেকারির বিস্কুট পেটে দিয়েছে, মায়ের শত বারণ সত্ত্বেও খাবার পেলে চলে এলো। অরন্ধনের জন্য কত খাবার, শাক, মাছ, ভাজাভুজি, আর সে এখন মরার জন্য একটা ঘরে দাঁড়িয়ে কাঁপছে। বাইরে বেরোতে ভয় করছে, বাইরে সবাই চেঁচাচ্ছে, ওই পাড়ার কেউ যদি এদিকে আসে জ্যান্ত কবর দেব। ভয়ে, খিদে, তেষ্টায় আর মায়ের মুখ দেখতে পাবে কিনা এই আশঙ্কায় ডুকরে কেঁদে ফেলল সে। ফয়জুল হঠাৎ ঘাবড়ে গিয়ে বলল, এই কি হলো তোর? মংলা, বাড়ি যাব। ফয়জুল, দাঁড়া, একটু ঠান্ডা হোক, রাতের অন্ধকারে যাবি ক্ষণ। এখন বস, ঘরে বিস্কুট আছে, ও বেলার চায়ের দোকানের ওসমান চাচা দিয়েছিল, দিচ্ছি, খা। দেখে তো মনে হয় সারাদিন খাসনি কিছুই। দুটো বিস্কুট দুজনে ভাগ করে খাওয়া হলো। মংলা জিজ্ঞেস করলো, তুই ভাত খাবি না? ফয়জুল বলল, আজ তো তোর জন্য আর রান্নাই হলো না। মংলা, আমার মা ভাত নিয়ে বসে থাকবে, পুজো ছিল তো আমাদের, সেই সব কালকে থেকে রান্না করে রেখেছে, কত কিছু। ফয়জুলের চোখগুলো যেন একটু ঝিলিক দিয়ে উঠেই নিভে গেল। কি একটা চিন্তা করে নিজের তুলে রাখা একটা ভালো পাঠানি কুর্তা আর একটা ফেজ টুপি দিয়ে বলল, এগুলো ঝটপট পরে নে দেখি। মংলা, কেন? ফয়জুল, যা বলছি তাই কর, ঝটপট। এরপর ওদের দুজনকে একসাথে দেখা গেল রাস্তায়। বেরিয়ে কিছুটা এগিয়েই ওসমান চাচার দোকান। দোকানের ঝাঁপ যদিও দাঙ্গার জন্য ফেলা, পুলিশ তুলে নিয়ে গেছে পাড়ার কিছু জনকে, সেই নিয়েই আলাপ আলোচনা চলছে। তারই মধ্যে এক নতুন মুখের ছেলেকে দেখে ওসমান চাচা জিজ্ঞাসা করলো, কিরে ফয়জুল, এটা কে রে? আগে দেখিনি তো। ফয়জুল, আমার খালাতো ভাই চাচা, আমি মরার পর মাসি আসতে পারেনি, ভাই একটু বড় হলে পর পাঠিয়ে দিয়েছে। আজ এসে এইসব দেখে খুব ভয় পেয়ে গেছে, আর থাকতে চাইছে না, তাই বাড়ি দিয়ে আসি। সন্দেহের চোখে তাকালেও নিষ্পাপ কিশোরের কথা বোধহয় বিশ্বাস করে নিল। আর কিছুই কেউ বলল না, শুধু বলল, যা যা, আর তুইও আজ বাড়ি ফিরিস না। তোর আব্বু কবে আসে কখন আসে ঠিক নেই, পাড়ায় এমন অস্থির পরিবেশ, তুই বরং কদিন খালার বাড়ি কাটিয়ে আয়। এরপর আর বাধা নেই, শুধু দৌড়। পাড়াটা এপাড়া ওপাড়া হলে কি হবে, খাল পেরোতে হয় বলে বেশ ঘুর পথ। যাই হোক, খাল পেরিয়ে বড় রাস্তা পেরিয়ে যখন মংলাদের গলিতে ঢুকবে, ঠিক তখনই মংলা বলল, এই দাঁড়া। ফয়জুল, কি হলো? মংলা, আমার সাথে আয় আগে। টানতে টানতে নিয়ে গেল পাড়ার ওই পোড়া মন্দিরের ধারে।
জামা কাপড় আর টুপি খুলে ফেলল, ফয়জুলকেও খুলিয়ে নিল, পরিয়ে দিল ওর জামাটা, যেটা ফয়জুলের বাড়িতে খুলে গামছার মধ্যে লুকিয়ে নিয়ে গিয়েছিল। গামছা ছিল সাথে, ওর মধ্যে টিপে টিপে ঢুকিয়ে নিল ফয়জুলের কুর্তা। এবার চল। মংলা চলল খালি গায়ে, হাফ প্যান্ট পরে, আর ফয়জুল মংলার জামা। এটা করতেই হতো, না হলে ফয়জুলের গলার ধুকধুকিটা দেখা যাচ্ছিল যে। পাড়ায় ঢুকতেই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল, আর তার পাশেই বিশু কাকার বড় ঘুড়ির দোকান। কাল থেকে নয় নয় করে 100 বার দোকানের সামনে দাঁড়িয়ে লোলুপ দৃষ্টিতে দেখেছে মংলা, যদি একটা দয়া করে দেয়। কিন্তু ঘুড়ি দেওয়া তো দূরের থাক, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন দেখছে ঘুড়িগুলো বাইরেই ঝুলছে, কেউ নেই আশেপাশে। নেবে নাকি একটা ঘুড়ি? ওই চাঁদিয়ালটা, নাকি এই পেটকাঠিটা, মুখ পোড়া, ময়ূরপঙ্খী, গেলা, চাপরাস, নাকি ভেরিয়ালটা? বিশু কাকা বোধহয় রায়টের ভয়ে দোকান কোনো মতে বন্ধ করেই পালিয়েছে। এই কি ভাবছিস? ফয়জুলের ধাক্কা খেয়ে চমকে উঠল মংলা। বলবো না করেও বলেই ফেললো নিজের মনের ইচ্ছেটা। ফয়জুলও দেখল ঘুড়ি, কতগুলো ঘুড়ি, কত রকমের কত রঙের ঘুড়ি। সে ওড়াতে পারে না, কিন্তু দেখতে বেশ লাগে। মুখে বলল, ঘরে চল, তোর আম্মু বসে আছে তোর জন্য, চিন্তা করছে হয়তো। এর পরের দৃশ্যটা কি ছিল বলুন তো? আসুন উঁকি মারি মংলাদের ঝুপড়িতে। মংলাদের ঘরটা পাকা, ওপরে টালি দেওয়া, ঘরে অল্প আলোর বাল্ব জ্বলছে। তারই হলুদ আলোয় দেখতে পাচ্ছি আমি 2টো থালায় সাজানো রয়েছে পান্তা ভাত, মুগ ও খেসারির ডাল, চালতা গুড় দিয়ে চাটনি, তালের বড়া, মালপোয়া, নারকেল ও কুমড়ো ভাজা। থালা দুটোর সামনে বসে আছে 2 কিশোর। হ্যাঁ, ঠিক ধরেছেন, মঙ্গল আর ফয়জুল। দরজা দিয়ে তাদের পিঠের দিকটা দেখতে পাওয়া যাচ্ছে। সামনে যত্ন করে একটা ইলিশ মাছের খান দুজনকে সমানভাবে ভাগ করে দিচ্ছে মংলার মা। গরিবের সংসারে 2টো টুকরো ইলিশ মাছ চেয়ে চিনতে এনেছিল, লেজাটা কি করে দেয়, তাই খানটুকু ভাগ করে দিল ছেলেদের। আহা, ছেলেটার মা নেই, মাসি, ওই খালা আর কি, সেই বলেই ডাকলো। যে ধম্মেরই হোক, আজ ওর জন্য মংলা আমার কাছে ফিরে এসে 2টো ভাত খাচ্ছে। মংলার আগে যেটা পেটে থাকতেই মরে গেছিল, কে জানে, তার বোধহয় ইচ্ছে ছিল এইভাবে একদিন মায়ের হাতে খাবে। তাই তো ওপরওয়ালা ফয়জুলকে আজ পাঠালো। মংলা আমার একটু খেতে ভালোবাসে, তাই গোলগাল, গণেশ ঠাকুরের মতো। ছেলেটার তো খেতে দেওয়ার কেউ নেই, নিজে হাত পুড়িয়ে খায়, শরীরটা তাই শুকনো, তবে মুখশ্রী যেন কার্তিক ঠাকুর। ও মংলার দাদাই তো। ভাবতে ভাবতে না জন্ম নেওয়া সেই ছেলেটির মুখের এক কল্পনার ছবি ফয়জুলের মুখে বসিয়ে ফেলল মংলার মা, পার্বতী। আসলে মা তো সবার। অরন্ধন, বিশ্বকর্মা পুজো সবেতেই মায়ের আশার বার্তা। পার্বতী আসুক আমাদের উমা রূপে, মুছে দিক সব মনের কালিমা, কুসংস্কার, ধর্মান্ধতা। হাসুক পৃথিবী, খোলা আকাশে রঙিন ঘুড়ির মতো উড়ুক শিশুদের শৈশব। ব্যাস, আর কি চাই? জীবন বড্ড ছোট, আজ আছে, কাল হয়তো ভোগ কাটা। এর মধ্যে এত কলুষতা মনে রাখে কি করে মানুষ? গল্প হলেও সত্যি। এবারে আরেকটি গল্প, জিভে প্রেম। রচনা শিখর চক্রবর্তী, পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য। থানার গেটের বাইরে বাইকটা রেখে ভারী রুকস্যাক ব্যাগটা পিঠে একবার ঝাঁকিয়ে সেট করে গেটের দিকে হাঁটা লাগালো সম্রাট। 18টা বিরিয়ানির প্যাকেটের ভারে স্ট্র্যাপগুলো
কাঁধে একবারে কেটে বসার জোগাড়, পিঠও কনকন করছে। এতটা রাস্তা সোজা হয়ে বসে বাইক চালিয়ে এসেছে তো। থানার কোন বাবুর যেন আর জন্মদিন, তাই অর্ডারটা পেয়েছিল সম্রাট বক্সির হোম কুইজিন অ্যান্ড হোম সার্ভিস সংস্থা জিভে প্রেম। গেটের বাঁদিকে শুয়ে থাকা হাড় জিরজিরে কুকুরটা চোপসানো পেটে ঘাড় তুলে একবার বাতাসে সুখাদ্যের ঘ্রাণ নিল। বড় তীব্র যে ঘ্রাণ শক্তি এদের। সম্রাট একটু থমকায়, খুব মুশকিল। এক্সট্রা প্যাকেট তো আজ নেই। চারদিকটা একবার দেখে নিয়ে আবার বাইকের সিটের ওপর ব্যাগটা নামিয়ে একটা উপচে পড়া প্যাকেট থেকে কিছুটা ম্যানেজ করে আর আরও দুটো প্যাকেট থেকে কিছুটা নিয়ে অ্যাডজাস্ট করে নেয়। অসুবিধে নেই, সবই বেশি বেশি আছে, কম পড়বে না। কুকুরটা গোগ্রাসে খায়। একবার একবার মুখ তুলে সম্রাটকে দেখে। অবলার চোখে কিছু কৃতজ্ঞতার ভাষা এসেও যেন আসে না। প্যাকেটগুলো সব টেবিলে। হাতে দিতে দিতে চোখ পড়ল আর চমকে উঠল সম্রাট। কয়েকটা আলমারি দিয়ে আড়াল করে তৈরি মেজবাবুর অস্থায়ী চেম্বারে মেজবাবুর উল্টো দিকে খুব চেনা চেনা দুটো মুখ। সুভাষদা আর রাকিবদা তো, হ্যাঁ, এরা এখানে? একটি বিস্মিত হয় সম্রাট। কানে ভেসে আসে ভেতরে কথাবার্তা। সুভাষদা বলছে, স্যার বিশ্বাস করুন, তিলক এমন কিছুই করতে পারে না। যথেষ্ট ভালো ছেলে, গরিব বাড়ির ছেলে, অনেক কষ্ট করে টিউশন করে নিজের পড়াশোনা আর হাত খরচা চালায়। আর এসব ভয়ঙ্কর অপরাধের মধ্যে ও কী করে থাকবে? স্যার নিশ্চয়ই আপনার কিছু ভুল হচ্ছে, ওকে ছেড়ে দিন স্যার, প্লিজ। কৌতূহলী সম্রাট একটা বেঞ্চে বসে পড়ল, উৎকণ্ঠ হয়। গত দিন 15-র মধ্যে কলকাতার 3 পাড়ার 3টি মানুষ রাতারাতি বেপাত্তা হয়েছে। 3জনই যথেষ্ট পরিচিত, শিক্ষিত, মধ্যবয়সী মানুষ। 2জন পুরুষ, 1জন মহিলা। গোলাম মাহবুব, সুনেত্রা ধর এবং আদিত্য সাক্সেনা। শেষজন আবার এই থানা এলাকারই লোক। এতদিন এই অন্তর্ধান ঘটনাগুলো মেজবাবু রাজেন দণ্ডপাতের মাথা ব্যথার কারণ হয়নি, কিন্তু শেষটা নিজেদের থানা এলাকায় হওয়ায় আর এড়ানো গেল না। পরপর 3টে এমন উবে যাওয়া অমীমাংসিত কেস দেখে গভর্নমেন্টের বিরক্তির কারণ ঘটেছে। একই সঙ্গে 3টি কেসের দায়ভার তার ওপরেই চাপানো হয়েছে এসপি ও ওসি সাহেবের বদান্যতায়। অন্য 2টি থানাকে কোঅপারেট করতে বলা হয়েছে। এই কদিনে রাজেনবাবুর পাগলপাড়া অবস্থা হয়েছিল কোনো ক্লু না মেলায়। এই 3টি আপাতত সম্পর্কহীন নিরুদ্দেশ ঘটনায় 2 দিন আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য বিস্ময়করভাবে রাজেনের হাতে আসে, যার পর তদন্তে একটা আলোর সন্ধান পেয়ে গেছে। হঠাৎ করে পুরনো খবরের কাগজ থেকে একটা খবর চোখে পড়ে গিয়েছিল। সুনেত্রা ধর কিছুদিন ধরে হেডলাইন হয়েছিলেন কিছু রাস্তার কুকুরছানার ডাকে অতিষ্ঠ হয়ে বিষ প্রয়োগ করে 5টি বাচ্চাকে হত্যা করেন। এই নিয়ে পোর্ট থানার প্রতিবেশীরা মামলা করে আর বিষয়টা খবরে চলে আসে। নিছকই কৌতূহলে অন্য 2টো কেসের এলাকায় খোঁজ খবর করতে গিয়ে চমকে উঠেছিল রাজেন। এই ধরনের রাস্তার কুকুর বিড়ালকে অত্যাচারের অভিযোগ ছিল অন্য 2জনের ক্ষেত্রেও। থানা পুলিশ না হলেও প্রতিবেশীদের বয়ানে অন্তত তাই উঠে এসেছিল। এখানেই একটা সূক্ষ্ম সন্দেহ তৈরি হয় রাজেন দণ্ডপাতের মনে। এ নিশ্চয়ই কোনো পশুপ্রেমী মানুষ বা সংগঠনের প্রতিশোধমূলক কাজ। এরাই কেউ আছে এইসব অন্তর্ধান রহস্যের পেছনে। আজকাল এই রাস্তার কুকুরদের নিয়ে আধিক্ষেতা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় সন্দেহটা মানে পশুপ্রেমী সংস্থার ব্যাপারটা নিশ্চিত হন যখন তার হাতে আসা একটা ক্লু খুব ইঙ্গিতপূর্ণ হয়ে দাঁড়ায়। একটা ব্যাজ বুকে লাগানো, পিচবোট আর সিল্ক কাপড় দিয়ে বানানো অবলা। এই সংস্থা সুপরিচিত,
পথের কুকুর বেড়ালদের চিকিৎসা, পরিচর্যা, উদ্ধার এসবের জন্য। একটা মিনি হাসপাতাল আর ক্যানেল চালায়। স্বেচ্ছাসেবী সংস্থা ডোনেশনে চলে। এদের এক সক্রিয় সদস্য তিলক বর্মন। ঘটনাচক্রে শেষে ভিকটিম আদিত্য সাক্সেনার সঙ্গে এই বিল্ডিংয়ে অন্য ফ্ল্যাটে থাকে। আদিত্য সাক্সেনার সেই পিটিয়ে কুকুর মারার ঘটনার পর এই ছেলেটাই থানায় ডায়েরি করেছিল। সাক্সেনা অবশ্য টাকা খাইয়ে সব কিছু ম্যানেজ করে নিয়েছিল সাক্ষী সাবুত। তারপর থেকে দুজনের সম্পর্ক তিক্ত। সুতরাং মোটিভ পরিষ্কার। সাক্সেনার এলাকায় থাকার সুবাদে কাজটা করতে অসুবিধে হওয়ার কথা নয়। আর সেটা করতে গিয়েই অসাবধানে গেটের ভেতরে পড়ে যায় হয়তো সংস্থার ব্যাচটা। তাই তিলক নিজের ব্যাচটাও দেখাতে পারেনি। বলেছে ব্যবহার করতে অভ্যস্ত নয়, তাই খুঁজে পাচ্ছে না কোথায় রাখা আছে। এসব গালগল্প ধরা পড়লে সবাই শোনায়। শুধু একটাই সমস্যা, অ্যালিবাই। অন্তর্ধানের আনুমানিক সময় তিলক ছিল ক্রাইপার রোডে একটি পথকুকুরের চিকিৎসায়। যদিও কোনো সাক্ষী নেই, সুতরাং তিলককে গ্রেপ্তার ও মামলা দায়ের করা ছিল শুধু সময়ের অপেক্ষা। এখন কাজ শুধু পুলিশ কাস্টডিতে পুলিশি কায়দায় স্বীকারোক্তি আদায় করা। কিন্তু চিন্তার ব্যাপার হচ্ছে কোনো মুক্তিপঞ্চে ফোন না আসা। এসব লোকগুলোকে অপহরণ করে কোথায় কিভাবে রাখা হয়েছে এ বিষয়ে কিছুই ধারণা করা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত অপরাধী কন্ট্যাক্ট করছে। এখন তিলক অ্যারেস্ট হতে যদি কোনো ডেভেলপমেন্ট হয়, সুভাষ আর রাকিব এই অবলা সংস্থার কর্ণধার তিলককে ছাড়ার অনুরোধ করতে এসেছে। মাথা নিচু করে বসে থাকা তিলককে দেখে মনটা খুব খারাপ হয়ে যায় সম্রাটের। সম্রাট জানে যে মানুষগুলো রাস্তার কুকুরের জন্য চোখের জল ফেলে তারা মানুষকে গুম করতে পারে কখনো। রাগ হতেই পারে, তা বলে মানুষ অপহরণ? লোকে তো তাকেও বদরাগী বলে, তা বলে সে কি পারবে এমন মানুষ লোপাট করে দিতে? গেটের বাইরে বসে থাকতে থাকতে এসব ভেবে মনটা খুব খারাপ হয়ে যায় সম্রাটের। চোখে পড়ে রাজেনবাবু কানে মোবাইল চেপে গেটের কাছে এসে দাঁড়িয়ে জোরে জোরে কারোর সঙ্গে কথা বলতে থাকে। পেছন পেছন বেরিয়ে আসে অবলা সংস্থার ছেলে দুটো। মুখে চোখে হতাশা স্পষ্ট। আর একবার মেজবাবুকে বোধহয় অনুরোধ করে তিলকের জন্য। মেজবাবু মোবাইল ফোনটা কান থেকে নামিয়ে ওদের কথা শুনে খানিকটা মাছি তাড়ানোর ভঙ্গিতে ভাগিয়ে দিলেন। সম্রাটের মাথায় একটা মরিয়া উপায় আসে। মেজবাবুর সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক ভালো। থানার সব খাওয়া দাওয়ার বরাত সে পায় মেজবাবুর কাছ থেকে। নিজে গিয়ে একবার অনুরোধ করলে কিছু লাভ হতে পারে কি? গা ঝাড়া দিয়ে বাইক থেকে নেমে চুলটাকে ঠিকঠাক করে বুকের বোতামটাকে আটকে সেদিকে পা বাড়াতেই চোখে পড়ল ঘটনাটা। ফোনে বোধহয় কারোর কাছে ঝাড় খেয়ে মেজাজ হারিয়ে মেজবাবু আচমকা একটা লাথি কষালেন একপাশে শুয়ে থাকা নিরীহ সেই কুকুরটাকে, যেটাকে একটু আগে খেতে দিয়েছিল সম্রাট। সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল সেই অজ্ঞাত অধরা দুষ্কৃতীর বকলমে, আপাতত এই প্রাণীটির উদ্দেশ্যে। অতর্কিত এই আঘাতে ভীত বিহবল কুকুরটা তীব্র আর্তনাদ করে একদলা ভাত বমি করে প্রাণ ভয়ে দৌড়োয়। সম্রাট ঘটনার আকস্মিকতায় একেবারে স্থাণু হয়ে পড়ে। একটা অব্যক্ত বেদনা মনের মধ্যে কুমড়ে ওঠে। সেই সঙ্গে ভেতর থেকে কেউ যেন হতাশ গলায় বলে দেয়, কোনো লাভ নেই, এমন অমানবিক লোককে অনুরোধ করে কোনো লাভ নেই। সম্রাট আর এগোতে পারে না। মেজবাবু থানায় ঢুকে যান। পকেট থেকে নোটবুক বার করে একবার চোখটা বুলিয়ে বাইক স্টার্ট দেয় সম্রাট। একটা মেধাবী ঝকঝকে বুদ্ধিমান 18 বছরের ছেলে
যখন পড়াশোনা ছেড়ে এমন ফাস্ট ফুডের হোম ডেলিভারি ব্যবসা করে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে, তখন বুঝতেই হয় এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। সে তো আছেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সপরিবারে গ্যাংটক ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা যে তার জীবন একেবারে তছনছ করে দেবে, তা কি ঘুণাক্ষরেও সে বুঝতে পেরেছিল? দার্জিলিং গ্যাংটক রোডের ধারে 450 ফুট খাদের মধ্যে থেকে যখন তুলে আনা হয়েছিল বাবা, মা আর আদরের ল্যাব এবং অচৈতন্য সম্রাটকে, তখন প্রথম 3 জন যে আর কোনোদিন চোখ খুলবে না, সে কি সে কখনো ভাবতে পেরেছিল? যদিও তাদেরকে চেনার অবস্থাও ছিল না সম্রাটের। সে তখন মাথায় গুরুতর চোট পেয়ে সম্পূর্ণ স্মৃতি হারিয়ে হাসপাতালের বেডে। প্রাণে বেঁচে পাড়াপড়শির সাথে বাড়ি ফিরেছিল, একদম একা হয়ে যাওয়া তালগোল পাকানো স্মৃতি নিয়ে সম্রাট। পরবর্তীতে চিকিৎসায় পুরনো সব স্মৃতি মনে ফিরে এলেও জাঁকিয়ে বসল শর্ট টার্ম মেমোরি লস। টাটকা ছোটোখাটো ঘটনা, তথ্য ভুলে যাওয়া। ডাক্তাররাও হাল ছেড়ে দিলেন, এ নিয়েই চলতে হবে বাকি জীবনটা। তাই সাথী হয়ে উঠল আরেক জিনিস, একটা নোটবুক। তাতেই লেখা থাকে তার ব্যবসার খুঁটিনাটি, ডেলিভারি ঠিকানা, নাম ধাম, এইসব। পড়াশোনা হয় না এমন স্মৃতিভ্রংশ নিয়ে, তাই সে আর চেষ্টাও করেনি। ভোজন রসিক আর রান্নাঘরে মায়ের সঙ্গে উৎসাহী হাত মেলানো সম্রাট বেছে নিয়েছিল তার এই ভালো লাগার শখটুকুকে পেশা হিসেবে। পাড়ার সহানুভূতিশীল প্রতিবেশীদের সাহায্যে শুরু করতে তার খুব একটা বেগ পেতে হয়নি। তারপর ছড়িয়ে পড়েছে পাড়ার বাইরে, শহর জুড়ে। স্বাস্থ্যসম্মত খাবারের জন্য ভোজন রসিক মানুষের কাছে সম্রাট আর তার একক প্রচেষ্টার জিভে প্রেম ফুড অ্যান্ড হোম ডেলিভারি সংস্থা এখন শহরের একটা পরিচিত নাম, থানার মেজবাবুর মতো বহু বাঁধা কাস্টমার সমেত। আজ সন্ধ্যের গন্তব্যগুলো কনফার্ম করতে বাইক বন্ধ করে তার উপর বসেই নোটবুক খোলে সম্রাট। প্রথমটা তো মনেই আছে, এখন যেখানে দাঁড়িয়ে সামনেই দেখা যাচ্ছে মেজবাবুর কোয়ার্টার, রাজেন দণ্ডপতের নাম এবং আরও 4 জন লাকি ফ্রি উইনারের সঙ্গে লটারিতে উঠে এসেছে। সম্রাট একটু হালকা খুশিও অনুভব করেছিল। ভদ্রলোক অনেক অর্ডার দেন, তাকে ফ্রি বিরিয়ানি আর চাপের অফারটা দিতে পেরে ভালো লাগারই কথা। সম্রাট মাসে একবার লটারি করে 5 জন কাস্টমারকে বেছে নিয়ে রাতের ফ্রি ডিনার প্যাক গিফট করেন। আজ যেমন এই মেজবাবু একজন উইনার। এর পরের গন্তব্যগুলো আর একবার ঝালিয়ে নেয় নোটবুক থেকে। আরও 4 জন ফ্রি গিফট উইনার আর অবলা অফিস। এই অবলা সংস্থার কেনেলের কুকুরগুলোর জন্য মাঝে মাঝে ফ্রি কিছু খাবার নিয়ে আসে সম্রাট। মেজবাবুর কোয়ার্টারে গেটের বাইরে একটা প্রাণী জবুথবু গুটিসুটি মাটিতে পড়ে আছে। স্ট্রিট লাইটের ঘোলাটে আলোয় কাছে গিয়ে নিচু হয়ে ভালো করে দেখে বোঝা গেল সেটা একটা পোষা কুকুর, অ্যালসেসিয়ান। একবার কোয়ার্টারের বন্ধ দরজাটার দিকে তাকিয়ে বুঝে নিতে অসুবিধা হয় না যে এটা মেজবাবুর পোষ্য গার্ড ডগ। কিন্তু অবস্থা থেকে চমকে উঠতে হয় এই সারমেয়টির। গায়ে জায়গায় জায়গায় লোম উঠে, চামড়া আর তার তলায় পাঁজরের হাড় দেখা যাচ্ছে। অস্বাস্থ্য, অযত্ন, অবহেলার স্বাক্ষর সারাটা শরীর জুড়ে। একটা 4 ফুটের ছোট্ট চেন দিয়ে গেটের সঙ্গে বাঁধা, পাশে রাখা একটা খাবারের আর জলের বাটি, যেটা এখন শুকনো খটখটে। সম্রাট এ বাড়িতে আগন্তুক, তবু তাকে দেখে ডাকার বা গর্জন করার ক্ষমতাটুকুও বোধহয় হারিয়েছে এই অসহায় দুর্বল প্রাণীটি।
ফ্যাল ফেলে করুণ চোখে তাকায় সম্রাটের দিকে। রাগে, দুঃখে, ঘৃণায় চোয়ালটা শক্ত হয়ে আসে সম্রাটের। ব্যাগ থেকে জল আর কিছু খাবার দেয় কুকুরটার থালায়। এ ধরনের কুকুর মালিকের হাত ছাড়া সাধারণত খাবার খায় না, তবু ভুভুক্ষু প্রাণীটা মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে থালার ওপর। একটা দীর্ঘশ্বাস ফেলে মেজবাবুর ঘরের দিকে পা বাড়ায় সম্রাট। আজ সম্রাটের আবার বেরোনোর আছে সন্ধ্যায়। কিছু কাস্টমার, অবলা সংস্থার অফিস, আর তারপর পথকুকুরদের একটা ট্রিট। সব মিলিয়ে কেনারাম স্ট্রিটের নির্দিষ্ট মোড়টায় বাইক থামিয়ে পেভমেন্টের রেলিংয়ে একটু হেলান দিয়ে জিরোতে থাকে সম্রাট। চেনা পথকুকুরগুলো তাদের অন্নদাতাকে দেখে ল্যাজ নাড়তে নাড়তে ছুটে আসে একজন দুজন করে। মাথায় হাত বুলিয়ে দেয় সম্রাট। পিঠের ভারী ব্যাগটা নামিয়ে কাগজের প্লেটগুলো বার করে জোগাড় শুরু করে দেয়। আজ মাংসের কিমা। কুকুরগুলো ঘ্রাণে অস্থির হয়ে ওঠে। সম্রাটের চোখ যায় উল্টো দিকের চৌবের পানের দোকানে। দোকানের সামনে দড়িতে ঝোলানো সকালের অবিকৃত খবরের কাগজ কটার দিকে। সামনের পাতার একপাশে একটা লোকের ছবি দেওয়া, কিছু খবর সমেত। এখান থেকেও ছবিটা কেমন যেন চেনা চেনা লাগে। ফুটপাত পার হয়ে গিয়ে কাগজটা নামিয়ে চোখ রাখে সম্রাট। গতকাল সন্ধ্যায় নিজের কোয়ার্টার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ বড়পুকুর থানার সেকেন্ড অফিসার রাজেন দণ্ডপাত। এই নিয়ে শহরে চতুর্থ অন্তর্ধানের ঘটনা এটি। সম্রাটের মাথার মধ্যে সব যেন কেমন গুলিয়ে যায়। কিছু মনে করার চেষ্টা করেও সে করতে পারে না। স্মৃতি তার সঙ্গে আবার বেইমানি শুরু করে। দু হাতে চুলের মুঠি শক্ত করে ধরে অসহায়ভাবে সে ঝাঁকুনি দেয়। কেন কিছু ছবি তার মাথায় আসছে না। আবার পকেট থেকে বার করে তার নোটবুক। কয়েকটা পাতা পিছিয়ে যেতেই চোখে পড়ে নাম আর ঠিকানাটা। মিলিয়ে নেয় সম্রাট খবরের সঙ্গে। হ্যাঁ, আরও কপাতা। হ্যাঁ, আরও কপাতা পিছনে চোখে পড়ে। আরও গোটা কয়েক নাম, ঠিকানা, ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সম্রাট। মাথার চাপটা কেমন যেন হালকা হয়ে যায়। আস্তে আস্তে সব ঘটনা মনে পড়ে যায়। কাগজটা যথাস্থানে রেখে দিয়ে আবার ফুটপাতের এপারে ফিরে আসে সম্রাট। হাসি মুখে কাজ শুরু করে। কিমার বিশাল হটপটটা বার করে প্লেটে ঢালতে থাকে একটা একটা করে। এবার রাস্তার পাশে লাইন দিয়ে সাজাতে থাকে প্লেটগুলো। কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে বিশৃঙ্খলভাবে এই মহার্ঘ খাবারের উপর। রেলিংয়ে হেলান দিয়ে তৃপ্তি ভরে কুকুরগুলোর খাওয়া দেখতে থাকে সম্রাট। অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়ে মনটা জুড়ে। অবলা লেখা হাতের ব্যাজটা খুলে ব্যাগের মধ্যে রাখে সে। নতুন নিতে হলো এটা। আগেরটা যেন কোথায় হারিয়েছে না, কিছুতেই মনে করতে পারছে না সম্রাট। যাকে বাইকে উঠে স্টার্ট দিয়ে আবার একবার কুকুরগুলোর দিকে তাকায়। বিড়বিড় করে বলে, খা খা, পেট ভরে খা, খালো পাবি, অনেকটা বেঁচেছে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল
ঠিক 5টায়।